আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স ও নির্ণায়কের ধারাবাহিক লেকচারে প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মূলত ম্যাট্রিক্সের যে প্রথম যে শুরুটা সেখান থেকে শুরু করব। ম্যাট্রিক্স ও নির্ণায়ক যে চ্যাপ্টারটা আছে এটা তোমাদের একদম কলেজ লাইফের প্রথম একটা চ্যাপ্টার, আর এটার মাধ্যমে তোমাদের মূলত কলেজ লাইফের ম্যাথ জার্নিটা শুরু হবে। তো চলো কথা না বেরিয়ে শুরু করা যাক। প্রথমে আমরা ম্যাট্রিক্স কি, কোথা থেকে আসলো এর ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো। প্রথমে মনে করো যে আমরা 9-10-এ অনেকেই যে সারণী সম্পর্কে জেনে এসেছি, যে সারণী তৈরি করেছি কিংবা সারণী সম্পর্কে জেনে এসেছি। তো মনে করো যে আমরা সারণী কিভাবে তৈরি করতাম। মনে করো তুমি গণিত, পদার্থ এবং রসায়ন শনিবারে 1 ঘন্টা, পদার্থ 2 ঘন্টা এবং রসায়ন 3 ঘন্টা পড়তা। ঠিক একইভাবে যদি আমরা রবিবারের কথা চিন্তা করি, রবিবারে তুমি গণিত 2 ঘন্টা, পদার্থ 1 ঘন্টা এবং রসায়ন 4 ঘন্টা পড়ো। ঠিক একইভাবে যদি সোমবারের কথা চিন্তা করি, সোমবারে মনে করো তুমি গণিত 2 ঘন্টা, পদার্থ 1 ঘন্টা এবং রসায়ন 2 ঘন্টা পড়লা। এবার এটাকে আমরা সারণী আকারে প্রকাশ করি, যে এইভাবে আমরা একটা ছক আকারে সারণী আকারে প্রকাশ করি। মনে করো এটা তোমার একটা পড়ার রুটিন। আবার আমরা অনেকে যে এইভাবেও লিখি, যে এই বরাবর দাগ দিয়ে এই বরাবর বার আর এই বরাবর বিষয়, এভাবে আমরা একটা সারণী প্রকাশ করি। এখন এই সারণীটা আমাদের কাছে, আমাদের যে গণিতবিদ যারা ছিলেন তারা মনে করলেন যে এই সারণীগুলো আমাদের কাছে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং জটিল। তো এই সারণীগুলোকে কিভাবে সহজে উপস্থাপন করা যায়, আর এই সহজে এই তথ্যগুলোকে খুব সহজেই প্রকাশ করার উপায়ই হচ্ছে ম্যাট্রিক্স। মনে করো এই তথ্যগুলোকে আমরা একটা এই যে এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এই উপাত্তগুলোকে আমরা এর ভিতরে যদি ইনপুট দিই 1 2 2 2 1 1 3 3 4 2, এই যে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এই পুরো সারণীর যেই তথ্যগুলো আছে সেগুলো শুধু এখানে বসিয়ে দিলাম, এবং তুমি বলে দিলে যে আমি এই বরাবর আমি বার ধরেছি আর নিচে এই কলাম বরাবর আমরা ধরেছি বিষয়গুলো। তাহলে কিন্তু খুব সহজেই এবং খুব কম সময়ের মাধ্যমে আমাদের এই সারণীর তথ্যগুলো এখানে উপস্থাপন হয়ে যায়। আর এই সারণীর যে তথ্যগুলো যে খুব সহজভাবে উপস্থাপন করার বিষয়টাই হচ্ছে ম্যাট্রিক্স। অর্থাৎ যে আমরা যে উপাত্তগুলো কিংবা যে সারণীগুলো তৈরি করি, সারণীর যে উপাত্তগুলো আছে সেগুলো খুব সহজ এবং কম সময়ের মাধ্যমে উপস্থাপন করার উপায় হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এখন যে আমরা যে ম্যাট্রিক্সটা লিখেছি, ম্যাট্রিক্সের এ বরাবর যেটা আছে সেটাকে আমরা বলবো সারি, আর ম্যাট্রিক্সের যে খাড়া বরাবর যেগুলো আছে সেগুলোকে আমরা বলবো কলাম। তোমরা অনেকেই পর্যায় সারণী পড়ে এসেছো, সেক্ষেত্রে তোমাদের সারি এবং কলাম সম্পর্কে কোনো সমস্যা না থাকারই কথা। তো একটা ম্যাট্রিক্সের এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে সারি, আর খাড়া বরাবর যেটা আছে সেটা হচ্ছে কলাম। এখন একটা ম্যাট্রিক্স মনে করো, যে ম্যাট্রিক্সে কিভাবে আমরা প্রকাশ করব, এটুকু আমরা মুছে দিই। মনে করো একটা আমরা এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা ম্যাট্রিক্স মনে করো 1 2 3 4 5 6 7 8 9, এই যে ম্যাট্রিক্সকে আমরা মোট 3 ভাবে প্রকাশ করতে পারি। তার মধ্যে এই একভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে, তারপরে এই যে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি ম্যাট্রিক্স প্রকাশ করতে পারো 1 2 3 4 5 6 7 8 9। এই যে আমরা এইভাবেও ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি, আবার এইভাবেও প্রকাশ করতে পারি। তো আমরা আরো একভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি, এই যে এরকম তুমি মনে করো দুই পাশে দুইটা খাড়া দাগ দিয়ে ম্যাট্রিক্সের এর ভিতরে তথ্যগুলো লিখে দিলে, এই যে
যে আমরা এই তিন ভাবে মূলত ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি, কিন্তু সচরাচর আমরা এই লাস্টের যে ম্যাট্রিক্সটা আছে সেটা কোথাও দেখি না কিংবা লিখি না, এটা আমরা ব্যবহার কম করি। আমরা সাধারণত কোনো বইয়ে আমরা এটাকেও দেখি, আবার কোনো বইয়ে এটাকেও দেখি। এখন আমাদের অনেক সময় যে বহুপদী সমাপ্তি সূচক যে এমসিকিউ গুলোতে আছে সেখানে আমাদের তিনটা ম্যাট্রিক্সই দেওয়া থাকতে পারে, তখন বলতে পারে কোনটা সঠিক, তখন আমাদের এই তিনটাই কিন্তু সঠিক হবে, কিন্তু আমরা বেশি ব্যবহার করব এই 1 নাম্বারটা, কিছু কিছু ক্ষেত্রে 2 নাম্বারটাও তুমি দেখতে পাবে। মূলত আমরা এইভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করে থাকি। তো চলো এবার ম্যাট্রিক্সের ভেতরের যে উপাদানগুলো আছে এগুলোকে এক একটা উপাদান বলা হয়, উপাদান বা ভুক্তি। এগুলোর বেশ কয়েকটা নাম আছে। প্রথমে এটাকে আমরা বলতে পারি উপাদান অথবা এলিমেন্ট বা এন্ট্রি বা ভুক্তি। আমরা বেশিরভাগ উপাদান বা ভুক্তি বেশি ব্যবহার করব। তো এটা হলো ম্যাট্রিক্সের যে ভিতরের যেই তথ্যগুলো আছে সেগুলোর নাম, যে উপাদান, ভুক্তি, এন্ট্রি বা এলিমেন্ট, এগুলোকে উপাদান বা ভুক্তি বলা হয়। তো এবার আমরা দেখব ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা কি জিনিস। ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা হচ্ছে, মনে করো যে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বলতে কি বোঝায়। ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা, এখন ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বলতে বোঝায় সারি বাই কলাম, অর্থাৎ সারির সংখ্যা এবং কলাম সংখ্যা। এই যে সারির সংখ্যা, সারি বাই কলাম, এটা যদিও গুণ চিহ্ন কিন্তু আমরা পড়ার সময় বলবো সারি বাই কলাম। এখন মনে করো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা আছে আমাদের 3টা, তাহলে এই ম্যাট্রিক্সের সারি হবে 3। আবার কলাম সংখ্যা দেখো যে কলাম সংখ্যা কিন্তু আমাদের 3টা, তাহলে এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হবে 3। তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি বলতে পারি, যে এটা একটা 3x3 ক্রমের একটি ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সের যে ক্রম সেটাকে ম্যাট্রিক্সের কোনায় এই যে এইভাবে ছোট করে লেখা হয়। এটা লিখতেই হবে এমন কিছু না, অনেক সময় প্রশ্নে দেওয়া থাকতে পারে। তো ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যাই হলো ম্যাট্রিক্সের মাত্রা, আর এটা হচ্ছে একটা 3x3 ক্রমের একটি ম্যাট্রিক্স। তো সব সময় যে 3x3 ক্রমের ম্যাট্রিক্স থাকবে এমন কোনো কথা নেই, আমাদের এখানে 2x2 ক্রমের ম্যাট্রিক্সও থাকতে পারে। মনে করো যে এই যে এটা একটা মনে করো ম্যাট্রিক্স, যদি আমরা এটুকু মুছে দিই তাহলে এখানে আমাদের সারির সংখ্যা হয় 2টা, দেখো সারির সংখ্যা 2 আর কলাম সংখ্যা 3। এই যে সবসময় যে 3x3 ক্রমের থাকবে এরকম কোনো মানে নেই, এখানে আমাদের 2x3, এখানে 2x3 ক্রমেরও থাকতে পারে বা 5x3 ক্রমেরও থাকতে পারে, এটা কোনো বিষয় না। আর এই ক্রমের সংখ্যার সাহায্যে এই ম্যাট্রিক্সের ক্রমের মাধ্যমে আমরা কি করতে পারি, এই ক্রমের মাধ্যমে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ভুক্তি নির্ণয়, যে একটা ম্যাট্রিক্সের ভুক্তির সংখ্যা নির্ণয় করতে পারি। মনে করে এই ম্যাট্রিক্সটার কথা যদি চিন্তা করি তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2x3 ক্রমের একটা ম্যাট্রিক্স। এখন এই 2কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে হবে 6, আর এই 6টা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা, ভুক্তি সংখ্যা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রমের সাহায্যে তুমি সহজেই একটা ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা জানতে পারবে। এখানে এই ম্যাট্রিক্সটার ভুক্তির সংখ্যা 6, দেখো গুণে দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ ম্যাট্রিক্সের ক্রমের সাহায্যে আমরা সহজে ম্যাট্রিক্সের ভুক্তির সংখ্যাও নির্ণয় করতে পারি। তো এই পর্যায়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ। ম্যাট্রিক্সে প্রায় অলমোস্ট 26 থেকে 27 প্রকারভেদ রয়েছে, সেগুলো আমাদের এমসিকিউ, বোর্ড এমসিকিউ একই সাথে অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এবার ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ সম্পর্কে জানব। প্রথমে আমরা 1 নম্বরের যে প্রকারভেদটা জানবো সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। এখন সারি ম্যাট্রিক্স কি জিনিস? সারি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে সারি ম্যাট্রিক্স বলে। অর্থাৎ মনে করো এই যে 1 2 3,
এই ম্যাট্রিক্সটার একটা মাত্র সারি। এখন এর কলাম সংখ্যা কিন্তু দেখো ভাই আবার 3টা আছে। আমার কলাম সংখ্যা 3 4 যত মন তত থাকতে পারে, কিন্তু আমার কলাম সংখ্যা কিন্তু একটা হতে হবে। এবং এই ম্যাট্রিক্সের ক্রম কি জানি আমরা, 1/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। অর্থাৎ আমাদের সারি ম্যাট্রিক্স বলতে আমাদের ম্যাট্রিক্সের সারি থাকতে হবে একটা, আর আমার কলাম যত খুশি তত থাকতে পারে, সেটা আমার দেখার বিষয় না। তারপরে আমরা 2 নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। আশা করি সারি ম্যাট্রিক্স নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। 2 নম্বরে আমরা দেখব কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কি জিনিস? যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। তো মনে করো যে 1 2 3 এই একটা ম্যাট্রিক্স, আর এর কলাম সংখ্যা কিন্তু 1। এখন কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার সারি সংখ্যা একটাই হতে হবে, কিন্তু কলাম সংখ্যা একটাই থাকতে হবে, কিন্তু আমার সারি সংখ্যা দেখো এই ম্যাট্রিক্সটা সারির সংখ্যা আছে কিন্তু 3। আমার সারি যত খুশি তত থাকতে পারে, কিন্তু আমার কলাম কিন্তু একটাই থাকতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম আমরা কি লিখতে পারি যে 3/1 ক্রমের একটি ম্যাট্রিক্স। অর্থাৎ আমার সারির সংখ্যা যত খুশি তত হতে পারে, কিন্তু আমার কলাম সংখ্যা কিন্তু 1ই হতে হবে। এই হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স। আশা করি সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স নিয়ে কারো সমস্যা থাকার কথা না। এবার পরবর্তী 3 নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। এখন আয়তকার ম্যাট্রিক্সের কথা বলতে আমাদের মাথায় আয়তক্ষেত্র একটা আসে। তো আয়তক্ষেত্রের কথা আগে আমরা একটা আয়তক্ষেত্রের কথা চিন্তা করি যে আয়তক্ষেত্র আমরা কি জানি। এই যে এটা মনে করো একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র আমরা কি জানি যে আয়তক্ষেত্রের হয় দৈর্ঘ্য গ্রেটার দেন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য বড় হবে এবং প্রস্থ ছোট হবে, অথবা প্রস্থ ছোট দৈর্ঘ্য বড় হবে। এই যে এটার প্রস্থ ছোট দৈর্ঘ্য বড়, এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র। অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যে কোনো একটা ছোট অথবা বড় হবে। তো তাহলে আয়তকার ম্যাট্রিক্স কি হবে? তো আমরা যদি আয়তকার ম্যাট্রিক্সের কথা চিন্তা করি, আয়তকার ম্যাট্রিক্স হবে, অর্থাৎ তাহলে আয়তক্ষেত্রের মতোই হয় সারি, একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা বেশি কলাম সংখ্যা কম, অথবা কলাম সংখ্যা বেশি সারি সংখ্যা কম। অর্থাৎ সারি এবং কলাম কখনোই সমান হবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আয়তকার ম্যাট্রিক্সের শর্ত কি, যে সারি নট ইকুয়াল কলাম, অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা কখনোই সমান হবে না। এক্সাম্পল কি দেখো, আমরা এক্সাম্পল যদি দেখি 1 2 3 4 5 6, এই যে এই ম্যাট্রিক্সটা দেখো, এই ম্যাট্রিক্সটার ক্রম আমরা লিখি 2/3। অর্থাৎ এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা 2 এবং কলাম সংখ্যা 3, অর্থাৎ সারি এবং ম্যাট্রিক্স কিন্তু সমান না। আবার যদি আমরা আরেকটা ম্যাট্রিক্স চিন্তা করি, দেখো যে এই যে এই ম্যাট্রিক্সটার কথা দেখো, যে এটার সারি সংখ্যা 3 এবং কলাম সংখ্যা 2। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রেও কিন্তু আমার সারি এবং কলাম সংখ্যা সমান নয়। তাহলে আয়তকার ম্যাট্রিক্স কি বলতে পারি আমরা, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয় তাকে আয়তকার ম্যাট্রিক্স বলে। এবারে আমরা দেখব বর্গ ম্যাট্রিক্স। আয়তকার ম্যাট্রিক্সে কারোর কোনো সমস্যা হওয়ার কথা না আশা করি। তো বর্গ ম্যাট্রিক্সের শর্ত আমরা কি জানি, একটা বর্গক্ষেত্রের কথা আগে আমরা চিন্তা করি। বর্গক্ষেত্রে আমরা কি জানি, যে এই যে একটা বর্গক্ষেত্রের আকায় দেখো, বর্গক্ষেত্রে আমরা জানি যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়। তাহলে বর্গ ম্যাট্রিক্স কি হবে, বর্গ ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হবে। তাহলে এই জায়গায় যদি আমরা একটা ম্যাট্রিক্স নেই, ধরো এই জায়গায় যদি একটা ম্যাট্রিক্স নেই, এটা আমাদের 4 নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, এই যে এই ম্যাট্রিক্সটা দেখো আমাদের 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। অর্থাৎ এই ম্যাট্রিক্সের কিন্তু সারি এবং কলাম সংখ্যা সমান। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে আবার বলি যে ম্যাট্রিক্সে সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স।
5 নম্বরে আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স দেখার আগে আমরা ম্যাট্রিক্সের কর্ণগুলো সম্পর্কে আগে জেনে নেব। মনে করো 1 2 3 4 5 6 7 8 9, এই একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের ভেতরে এই যে এই মাঝখানের বরাবর যেই ভুক্তিগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো মুখ্য কর্ণ। এটাকে বলবো মুখ্য কর্ণ। আর তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে এই বরাবর যেই কর্ণটা আছে সেটা কি হবে? সেটা হবে আমাদের গৌণ কর্ণ। এটা আমাদের গৌণ কর্ণ। তো অনেক সময় প্রশ্নে এখানে উল্লেখ করে নাও দিতে পারে যে গৌণ কর্ণ বা মুখ্য কর্ণ এরকম কিছু না বলে দিয়ে শুধুই কর্ণ বললো, তখনও কিন্তু আমরা এই মুখ্য কর্ণকে বুঝবো। যদি শুধুমাত্র কর্ণ বলে তাহলেও কিন্তু আমরা মুখ্য কর্ণকেই বুঝবো। আশা করি ম্যাট্রিক্সের কর্ণ সম্পর্কে তোমাদের একটা ধারণা এসেছে। এবার আমরা জানবো কর্ণ ম্যাট্রিক্স মূলত কি। তো এখানে আমরা একটা ম্যাট্রিক্স যদি দেখি, এই যে 1 এই একটা ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সের যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলো বাদে যদি বাকি ভুক্তিগুলো, এই যে মুখ্য কর্ণ বরাবর আমাদের আছে 1 3 4, এই মুখ্য কর্ণ বরাবর বাদে যে বাকি ভুক্তিগুলো থাকবে উপরে এবং নিচে সেগুলো সমান হতে হবে। আরেকবার বলে যে কর্ণ ম্যাট্রিক্স হলো যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো বাদে বাকি ভুক্তিগুলো শূন্য হতে হবে। তাহলে মুখ্য কর্ণের সংজ্ঞাটা কি হবে? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণটা আবার কিন্তু আমাদের বর্গ ম্যাট্রিক্সের প্রকারভেদের ভেতরে পড়ে। দেখো এর সারি এবং কলাম সংখ্যা সমান, তাই আমরা এর সংজ্ঞার ভেতরে বলতে পারি যে ম্যাট্রিক্সের যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো ব্যতীত বাকি ভুক্তিগুলো শূন্য তাকে আমাদের কর্ণ ম্যাট্রিক্স বলে। আশা করি বুঝতে পেরেছো যে কর্ণ ম্যাট্রিক্স বললেই আমাদের মুখ্য কর্ণ বরাবর ব্যতীত বাকি ভুক্তিগুলো শূন্য হবে। তো এই গেল আমাদের কর্ণ ম্যাট্রিক্স। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। 6 নম্বরে আমরা জানবো স্কেলার ম্যাট্রিক্স। এখন স্কেলার ম্যাট্রিক্স কি? চলো আমরা এখানে একটা ম্যাট্রিক্স দেখি। এই যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে সেইগুলো অশূন্য অর্থাৎ শূন্য হবে না এবং সমান হতে হবে। স্কেলার ম্যাট্রিক্স হলো একটি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো সমান এবং শূন্য হওয়া যাবে না, অশূন্য, এবং বাকি ভুক্তিগুলো শূন্য হতে হবে। তাহলে আমাদের এটা হয়ে যাবে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্সও কিন্তু আমাদের বর্গ ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে পড়ে, যেহেতু এরও সারি এবং কলাম সংখ্যা সমান। তাহলে আমরা স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা বলতে পারি যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে সেগুলো সমান এবং অশূন্য হলে এবং বাকি ভুক্তিগুলো শূন্য হলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। এই আশা করি বুঝতে পেরেছো। এই গেল আমাদের স্কেলার ম্যাট্রিক্স। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স, তা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক বা একক ম্যাট্রিক্স। অর্থাৎ ইংরেজির সাথে কিন্তু আমাদের বাংলার সাথে কিন্তু আমাদের ইংরেজিটাও জানা প্রয়োজন, কারণ অনেক সময় আমাদের প্রশ্নে ইংরেজিটাও আসতে পারে। আইডেন্টিটি বা অভেদক বা একক বা ইউনিট ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়। এই ম্যাট্রিক্সকে এই যে
একটা ক্যাপিটাল আই দ্বারা প্রকাশ করা হয়। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স কি জিনিস, এখানে আমরা একটা ম্যাট্রিক্স লিখি, দেখো এই যে এটা হলো আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে সেইগুলো 1 হবে এবং বাকি ভুক্তিগুলো 0 হতে হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্সের শর্ত কি, যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে সেইগুলো সমান এবং 1 হতে হবে আর বাকি ভুক্তিগুলো 0 হতে হবে। তাহলে এটা কিন্তু দেখো ভাইয়া একই সাথে আমাদের বর্গ ম্যাট্রিক্সের শর্ত ফিল আপ করে যে এর সারি এবং কলাম সংখ্যা সমান, আবার একই সাথে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত ফিল আপ করে যে এর মুখ্য কর্ণ বরাবর ব্যতীত বাকি ভুক্তিগুলো 0। ঠিক একই সাথে আবার স্কেলার ম্যাট্রিক্সের শর্ত কিন্তু ফিল আপ করে। স্কেলার ম্যাট্রিক্সের শর্তে আমরা কি জেনেছিলাম যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেইগুলো সমান এবং অশূন্য হতে হবে। দেখো এখানে কিন্তু ঠিক তাই আছে, অশূন্য এবং সমান অর্থাৎ 1 আছে। তাহলে এটা একই সাথে আমাদের বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সের শর্ত ফিল আপ করে এবং ঠিক একই সাথে সে নিজেও কিন্তু একটা ম্যাট্রিক্স যার স্পেশালিটি হচ্ছে তার মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1 হতে হবে। আর এটাকে আমরা এই যে আই দ্বারা প্রকাশ করি, যেহেতু এটা 3/3 ক্রমের একটি ম্যাট্রিক্স, এজন্য এখানে আমরা I3 লিখব। এখন যে সব সময় I3 হবে এটাও না, I2 ও হতে পারে। ধরো এখানে I2, তাহলে এখানে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স হবে, তখন আমরা এটাকে লিখতে পারি 1 0 0 1। এই যে এটা তখন I2 হয়ে যাবে, যেটা 2/2 ক্রমের একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা I3 I4 ও হতে পারে, কিন্তু আমরা সচরাচর ওগুলো দেখি না, আমরা বেশিরভাগ প্রশ্নে দেখে থাকি কিংবা বইয়ে দেখে থাকি যে I3 এবং I2 এর ব্যবহারই বেশি। তো এই গেল আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই পর্যন্ত যতগুলো প্রকারভেদ পড়ালাম, এই পর্যন্ত আশা করি কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। তো চলো এই পর্যায়ে আমরা একটা প্রবলেম দেখে ফেলি। ক্লাসের মাঝে মাঝে আমরা প্রবলেম সলভ করলে আমাদের কনসেপ্টগুলো আরো বেশি ক্লিয়ার হবে। তো প্রথমে চলো আমরা একটা প্রবলেম দেখি, যে এটা মনে করো প্রবলেম 1 এবং এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে করো এ একটা ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের ভিতরে দেওয়া আছে দিয়ে লেখা থাকলো যে নিচের কোনটি সঠিক, এবং আমার অপশন দেওয়া থাকলো যে এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। 2 নম্বরে দেওয়া থাকলো যে কর্ণ ম্যাট্রিক্স। 3 নম্বরে দেওয়া থাকলো স্কেলার ম্যাট্রিক্স এবং 4 নম্বরে দেওয়া থাকলো যে কোনোটি নয়। এখন এই প্রশ্নটার সমাধান আমরা কি বলবো, যে দেখো প্রথমে আমরা ম্যাট্রিক্সটার দিকে খেয়াল করি যে এই ম্যাট্রিক্সটা আসলে কি ম্যাট্রিক্স। দেখো এই ম্যাট্রিক্সটার সারি এবং কলাম সংখ্যা সমান, অর্থাৎ এটা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান সেটাকে আমরা কি বলি, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটা আমাদের 1 নাম্বার যে শর্তটা আছে সেটা কিন্তু ফিল আপ করে। তারপরে আমরা 2 নাম্বার যে শর্তটা আছে কর্ণ ম্যাট্রিক্স। এখন কর্ণ ম্যাট্রিক্সের শর্ত আমরা কি জানি, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো ব্যতীত বাকি ভুক্তিগুলো 0 হতে হবে। তো এই জায়গায় খেয়াল করো যে মুখ্য কর্ণ বরাবর আমার দেখো যে ভুক্তিগুলো আছে সেটা ব্যতীত বাকি ভুক্তিগুলো কিন্তু 0। তাহলে এটা কিন্তু খুব ইজিলি আমার 2 নাম্বার শর্তটাও ফিল আপ করে। এবার আমরা 3 নাম্বারে যে শর্ত আছে সেটা হলো স্কেলার ম্যাট্রিক্স। এখন স্কেলার ম্যাট্রিক্সের শর্ত আমরা কি জানি, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যেই ভুক্তিগুলো আছে সেগুলো অশূন্য অর্থাৎ 0 না এবং
সমান হতে হবে এবং বাকি ভুক্তিগুলো শূন্য হবে। তো এই ম্যাট্রিক্সটা দেখো যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো একই সাথে সমান এবং অশূন্য, আর বাকি ভুক্তিগুলো শূন্য, অর্থাৎ এটি একই সাথে কিন্তু আমাদের স্কেলার ম্যাট্রিক্সের শর্ত খুব ইজিলি প্রকাশ করে। তাহলে আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্সটা একই সাথে আমাদের বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্স। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আরেকটা বিষয়, যে ধরো আমার এই মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো দেওয়া আছে সেগুলো সবগুলো এখানে 1 দেওয়া আছে, আর এই নিচের অপশনটা দেওয়া আছে যেটা অভেদক। দেখো তাহলে কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সটা একই সাথে কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং একই সাথে কিন্তু অভেদক ম্যাট্রিক্সের শর্ত ফিল আপ করে। তো আমরা একটা ম্যাট্রিক্সের মাধ্যমে চারটা ম্যাট্রিক্সের প্রকারভেদের যে কনসেপ্টটা ছিল সেটা কিন্তু খুব ইজিলি ক্লিয়ার করে নিতে পারলাম। আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো, আর এটার মাধ্যমে আমাদের যেই যতটুকু আমরা প্রকারভেদ পড়লাম সেটুকু সবার ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এই পর্যায়ে আমরা আরো কিছু প্রকারভেদ দেখে ফেলে। এই পর্যায়ে আমরা ম্যাট্রিক্সের 8 নাম্বার যে প্রকারভেদটা দেখব সেটা হচ্ছে উলম্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। উলম্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন উলম্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি, মনে করো এই জায়গায় আমরা একটা ম্যাট্রিক্স আগে আঁকাই, এই যে একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের আমার দেখো মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে, এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে তার নিচের ভুক্তিগুলো শূন্য, তাহলে নিচের ভুক্তিগুলো শূন্য হবে। তাহলে এই জায়গায় যেহেতু ত্রিভুজ লেখার কথা, ত্রিভুজাকার লেখা, তাহলে এখানে ত্রিভুজ কোথায়? এখন যদি এই নিচের ভুক্তিগুলো শূন্য হয় আর আমরা যদি উপরের এই ভুক্তিগুলোকে যদি যোগ করে দিই, দেখো এটা কিন্তু একটা ত্রিভুজের মতো একটা শেপ চলে আসে, আর সেই ত্রিভুজটা কোথায়? আমাদের উপরে গঠিত হয়েছে। এজন্য আমরা এটাকে নাম দিয়েছি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে তাহলে আমরা এটার নাম হবে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যে ঊর্ধ্ব ত্রিভুজাকার। তাহলে আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি হবে? যে আমাদের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে তার নিচের সবগুলো ভুক্তি শূন্য হবে এবং উপরে যে ভুক্তিগুলো রয়েছে সেগুলো শূন্য হবে না। এখন অনেকে বলতে পারে যে এই জায়গায় যদি একটা শূন্য থাকে তখন কি এটা, এই জায়গায় যদি একটা শূন্য থাকে তখন কি এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে কিনা? হ্যাঁ, তখনও হবে, কারণ আমার মুখ্য কর্ণ বরাবর যেটা আছে সেইটুকু শূন্য হওয়া যাবে না এবং তার নিচে সবগুলো ভুক্তি, দেখো সবগুলো ভুক্তি কিন্তু আমার শূন্য। এখন এর মাঝে একটা দুইটা শূন্য হতেই পারে, সেটা কোনো বিষয় না, তখনও কিন্তু এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সই হবে। তো আশা করি তোমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা বুঝেছো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো চলো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স 9 নাম্বার। তো একটা ম্যাট্রিক্স আগে লিখি যে এই যে একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটার খেয়াল করো যে আমার মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে, দেখো সেই মুখ্য কর্ণ বরাবর ব্যতীত উপরের ভুক্তিগুলো শূন্য, আর নিচের ভুক্তিগুলোকে যদি আমরা ঠিক পূর্বের ন্যায় যোগ করে দিই ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের মতো, তাহলে নিচে কিন্তু একটা ত্রিভুজের মতো শেপ চলে আসে। তাহলে এটা যেহেতু ত্রিভুজটা নিম্নে গঠিত হয়েছে এজন্য আমরা এটাকে বলতে পারি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের সংজ্ঞা কি বলতে পারি? যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে তার উপরের সবগুলো ভুক্তি শূন্য হবে এবং নিচের ভুক্তিগুলো
শূন্যও হতে পারে, নাও হতে পারে, কিন্তু উপরের সবগুলো ভুক্তি শূন্য হতে হবে। আর নিচের ভুক্তি, মনে করো এখানে একটা আমার ভুক্তি আছে সেটা শূন্য, তাও কিন্তু তখন প্রশ্ন আসতে পারে এটা কি তখন নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে? হ্যাঁ, তখন এটাও নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে, কিন্তু এই সবগুলো ভুক্তি শূন্য হওয়া যাবে না। সবগুলো ভুক্তি যদি এটাও শূন্য হয়ে যায়, এগুলো যদি শূন্য হয়ে যায়, তখন কিন্তু এটা আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স থাকে না, তখন এটা হয়ে যায় আমাদের কর্ণ ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা আমাদের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের এখানে, হ্যাঁ, এটা যে নিচের দিকে ত্রিভুজটা গঠিত হবে আর উপরের গুলো সবগুলো ভুক্তি আমার শূন্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি জিনিস। আর এটা নিয়ে কারোর প্রশ্ন কি থাকার কথা না আশা করি। এই পর্যায়ে আমরা ম্যাট্রিক্সের পরবর্তী যে প্রকারভেদটা দেখব, সেটা 10 নম্বরে যে প্রকারভেদটা দেখব সেটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স। এখন উলম্ব ম্যাট্রিক্স কি জিনিস? এখানে একটা ধরো ম্যাট্রিক্স যদি আমরা লিখি, এই যে এটা আমাদের উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্সের শর্ত কি তাহলে? যে কলাম ইজ গ্রেটার দেন সারি, অর্থাৎ সারির চেয়ে কলাম সংখ্যা বেশি হতে হবে। আবার দেখো যে কলাম ইজ গ্রেটার দেন সারি, দেখো আমাদের সারির সংখ্যা আছে 2টা এবং কলাম সংখ্যা আছে 3টা, তাহলে এটা আমাদের 2/3 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ কলাম ইজ গ্রেটার দেন সারি, সেটাকে আমরা উলম্ব ম্যাট্রিক্স বলবো। তারপরে যেটা আমরা দেখব 11 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে অনুভূমিক ম্যাট্রিক্স। অনুভূমিক ম্যাট্রিক্স। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা আমরা যেটা দেখলাম, সরি এটা আমরা একটু মিস্টেক হয়েছে, এটাই হবে আমাদের অনুভূমিক ম্যাট্রিক্স। 10 নম্বরে যেটা দেখেছি সেটাই হবে আমাদের উলম্ব ম্যাট্রিক্স, যে সারি এবং কলাম সংখ্যা সারি সংখ্যার চেয়ে বেশি। দেখো এটা কিন্তু আমাদের একটা লম্বা শেপ চলে আসে, তাহলে এটাই হবে অনুভূমিক ম্যাট্রিক্স। একটু মিস্টেকের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর নিচের যেটা আছে 11 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। এবার আমরা দেখব উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স ধরো এখানে যদি আমরা আঁকাই, এই যে এটা হচ্ছে আমাদের উলম্ব ম্যাট্রিক্স। তাহলে উলম্ব ম্যাট্রিক্সের শর্ত কি বলতে পারি? যে সারি ইজ গ্রেটার দেন কলাম, অর্থাৎ সারির সংখ্যা কলাম সংখ্যার চেয়ে বেশি হবে, যে সারি গ্রেটার দেন কলাম। এটা দেখো আমাদের 3/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, যে সারির চেয়ে কলাম সংখ্যা বেশি, তাহলে এটা একটা লম্বা শেপ চলে আসে, সেজন্য এটাকে আমরা উলম্ব ম্যাট্রিক্স বলতে পারি। তো চলো আমরা আরেকবার দেখে নিই যে অনুভূমিক ম্যাট্রিক্সের যে শর্ত আছে সেটা বলা হয়েছে যে কলাম সংখ্যা ইজ গ্রেটার দেন সারির সংখ্যা, অর্থাৎ কলাম সারির চেয়ে বেশি হবে। তো দেখো এই ম্যাট্রিক্সটা আমরা 2/3 ক্রমের ম্যাট্রিক্স, সারির সংখ্যা 2টা কিন্তু কলাম সংখ্যা 3টা, অর্থাৎ কলাম ইজ গ্রেটার দেন সারি, তাহলে ওটাকে আমরা কি বলতে পারি? অনুভূমিক ম্যাট্রিক্স। আর 11 নম্বরে যেটা দেখেছি সেটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে সারি ইজ গ্রেটার দেন কলাম, অর্থাৎ সারির সংখ্যা কলাম সংখ্যার চেয়ে বেশি হবে। তাহলে এই জায়গায় দেখো এটা 3/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, যেখানে আমার সারির সংখ্যা আছে 3টা কিন্তু কলাম সংখ্যা আছে 2টা, অর্থাৎ সারি ইজ গ্রেটার দেন কলাম। এই গেল আমাদের উলম্ব ম্যাট্রিক্স। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো ম্যাট্রিক্সের প্রকারভেদ আমরা আজকে মতো এ পর্যন্ত রাখবো, কেননা এরপরে বাকি যে প্রকারভেদগুলো আছে সেগুলো জানার জন্য আমাদের ম্যাট্রিক্সের আরও কিছু বেসিক জানতে হবে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। তার আগে চলো আমরা ম্যাট্রিক্সের আরও কিছু বেসিক ইনফো জেনে আসি। তো এই জায়গায় ধরো আরও কিছু বেসিক ইনফো।
বেসিক ইনফোর প্রথমে আমরা জানবো ধরো ভুক্তির পরিচয়। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটার ভুক্তিগুলো কিভাবে পরিচয় করতে হয়। আর এই যে একটা ম্যাট্রিক্সকে এরকম ধরো এ ক্যাপিটাল অক্ষরে প্রকাশ করা হয়, আর ভুক্তিগুলোকে ছোট হাতের ছোট অক্ষর এই যে এ ছোট অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আর এখন দেখো যে এই প্রথম যে ভুক্তিটা আছে সেটা আমাদের আছে 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম। তখন এটাকে আমরা লিখব যে 1 1। এই যে এটার দ্বারা আমরা বলতে পারি যে এটা আছে 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম। 2 নাম্বার যে ভুক্তিটা আছে সেটা দেখো 1 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম আছে, তাহলে এটা লিখব 1 2। 3 নাম্বারে যে ভুক্তিটা আছে সেটাও কিন্তু 1 নাম্বার সারিতে আছে, কিন্তু কলাম সংখ্যা তার 3, তাহলে এটাকে আমরা লিখব 1 3। ঠিক একইভাবে এটার মাঝখানেরটা দেখো যে এটা আছে আমাদের 2 নাম্বার সারি কিন্তু কলাম সংখ্যা 1, তাহলে এটাকে আমরা লিখব 2 1। বাকি এগুলো এভাবে আমরা লিখে যদি দিই 2 2 2 3। 3 নাম্বারে আছে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা ম্যাট্রিক্স, এই ধরো একটা ম্যাট্রিক্স এবং আই জে এভাবে প্রকাশ করা হলো। আই হচ্ছে সারির সংখ্যা, আই সারির সংখ্যা, আর জে হচ্ছে কলাম সংখ্যা। আমরা আগে সারির সংখ্যা লিখব, তারপরে দেন কলাম সংখ্যা লিখব। তো একটা ম্যাট্রিক্সের ভুক্তিকে এভাবে প্রকাশ করা যায় যে আই জে হচ্ছে আইতে সারি এবং জেতে কলাম। অনেক সময় প্রশ্নে এরকমও দেওয়া থাকতে পারে, আর তখন ম্যাট্রিক্সের এই জায়গায় যেটা আছে সেটা এরকম 2/3 ক্রমের দেওয়া আছে, তখন কিন্তু আমরা এরকম ভাবে একটা ম্যাট্রিক্সকে সাজিয়ে নিতে পারি। এই গেল আমাদের ম্যাট্রিক্সের ভুক্তির পরিচয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। এখন ম্যাট্রিক্সের সমতা। তো ম্যাট্রিক্সের সমতাটা কি জিনিস, কিংবা ম্যাট্রিক্সের সমতার শর্ত কি, আগে চলো আমরা ম্যাট্রিক্সের সমতার শর্ত যেটা আছে সেগুলো দেখে আসি। এই জায়গায় শর্ত। এক নম্বরে যে শর্তটা আছে সেটা হলো যে উভয় ম্যাট্রিক্সে, এখানে যদি আমরা মনে করো একটা ম্যাট্রিক্স এ এবং একটা ম্যাট্রিক্স বি, এখন এই দুইটা ম্যাট্রিক্সের ভেতরে উভয় ম্যাট্রিক্সের ক্রম সমান হতে হবে, ক্রম বা মাত্রা সমান হতে হবে। তাহলে এখানে 1 নম্বর শর্ত হচ্ছে উভয় ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা সমান হতে হবে। দেন 2 নাম্বার শর্ত হচ্ছে যে উভয় ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। শর্ত দেখে আশা করি কারোরই বোঝার কথা না। তো এখন শর্তগুলো চলো আমরা এক্সপ্লেন করি। 1 নাম্বার যে শর্তটা আছে সেখানে বলা হয়েছে যে উভয় ম্যাট্রিক্সের ক্রম সমান হতে হবে। অর্থাৎ মনে করো একটা ম্যাট্রিক্স আছে এ এবং একটা ম্যাট্রিক্স আছে বি। এখন এই দুইটা ম্যাট্রিক্সকে যদি সমান হতে হয় তাহলে দুইটা ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা সমান হতে হবে। এ ম্যাট্রিক্সটা যদি 2/2 ক্রমের হয় তাহলে এটাকেও 2/2 ক্রমের হতে হবে। আবার এটা যদি 3/3 ক্রমের হয় তাহলে বি ম্যাট্রিক্সকেও একই সাথে 3/3 ক্রমের হতে হবে। এই হচ্ছে আমাদের প্রথম শর্তটা। তারপরে 2 নাম্বার যে শর্ত আছে সেটা হলো অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। মনে করো আমরা এই জায়গায় এ একটা ম্যাট্রিক্স নিলাম এবং বি একটা ম্যাট্রিক্স নিলাম, অনুরূপ ভুক্তিগুলো সমান বলতে এই যে এই ম্যাট্রিক্স যেটা আছে, এ ম্যাট্রিক্সের এই প্রথম ভুক্তি এবং বি ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি,
এটা সমান এবং এটা সমান হতে হবে, অর্থাৎ x ইকুয়াল 1 হতে হবে। ঠিক একইভাবে এই ম্যাট্রিক্সের যে 2 নাম্বার ভুক্তিটা, এই ম্যাট্রিক্সের যে 2 নাম্বার ভুক্তি আছে সেটা সমান হতে হবে, অর্থাৎ y ইকুয়াল 2 হতে হবে। এই গেল আমাদের 2 নাম্বার যে শর্ত আছে সেটা, অর্থাৎ প্রথম যে ভুক্তিটা আছে সেটাও এই ম্যাট্রিক্সের যে প্রথম ভুক্তি, বি ম্যাট্রিক্সের যে প্রথম ভুক্তি, এই অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। তো চলো আমরা একটা প্রবলেমের মাধ্যমে বিষয়টা আরেকটু স্পষ্ট করি। আমাদের এখানে একটা ধরো প্রবলেম, এটা প্রবলেম নাম্বার 2, আর প্রশ্নে দেওয়া আছে যে 2 - x এবং y - 1 2, এবং আরেকটা ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটা হলো যে 2 তারপরে 3 + y 4 এবং 2, এই যে এরকম দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং প্রশ্নে বলা হয়েছে যে হলে এই দুইটা যদি সমান হয় তাহলে x ও y এর মান নির্ণয় করো। x ও y এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটা আমাদের যে ম্যাট্রিক্স দুইটা সমান হওয়ার যে শর্ত ছিল সেটার মাধ্যমে নির্ণয় করব। তো দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত, প্রথম শর্ত কি ছিল যে ম্যাট্রিক্স দুইটা একই ক্রমের হতে হবে। দেখো ম্যাট্রিক্স দুইটা একই ক্রমের কিনা, এটাও 2/2 ক্রমের, সারির সংখ্যা 2 কলাম সংখ্যা 2, আবার এটাও দেখো 2/2 ক্রমের ম্যাট্রিক্স। তারপরে বলা হয়েছিল 2 নাম্বার শর্তে যে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। তো এই জায়গায় দেখো অনুরূপ ভুক্তিগুলো এটা সমান আছে কিন্তু এটা সমান নেই। তাহলে এটাকে আমরা শর্ত অনুসারে সমান ধরে যদি নেই তাহলে দেখো প্রথমে আছে -x ইকুয়াল আমরা লিখতে পারি 3 + y, এবং আরেকটা দেখো যে এই ভুক্তিটা y - 1 = 4, এটা সমান আমরা 4 ধরে নিতে পারি শর্ত অনুসারে। এখান থেকে কিন্তু আমরা সহজেই y এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে y = a - পারে আসলে 5, তাহলে y এর ভ্যালুটা আমাদের 5। এখন এই y এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আবার খুব সহজে x এর ভ্যালুটাও আমরা বের করতে পারি। তাহলে এই জায়গায় x = -3 - 5, অতএব x এর যে ভ্যালুটা সেটা হচ্ছে -8। এই হচ্ছে আমাদের x এবং y এর ভ্যালু। তাহলে আমরা এখানে বলতে পারি x এবং y এর ভ্যালু হচ্ছে -8 এবং 5। আর ম্যাট্রিক্সের সমতার যে শর্ত আছে সেটার সাহায্যে কিন্তু আমরা এই ম্যাথটা খুব ইজিলি করে ফেলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সমতা। এই পর্যায়ে আমরা ক্লাসের এই পর্যায়ে যেটা জানবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নরমাল যোগ বিয়োগের মতোই, শুধু এখানে কিছু শর্ত আছে সেগুলো আমরা একটু দেখে নিই। চলো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, আর এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগের যে শর্তগুলো আছে সেগুলো আগে দেখে নিই। শর্ত হচ্ছে ম্যাট্রিক্সের সমতার যে শর্তগুলো দেখেছিলাম ঠিক অনুরূপ। 1 নম্বরে যে শর্ত আছে সেটা হচ্ছে মাত্রা বা ক্রম সমান হতে হবে, এবং 2 নম্বরের শর্তটাই শুধু একটু চেঞ্জ, সেটা হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো যোগ বা বিয়োগ হবে। এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার করি। দেখো এখানে আমরা প্রথমে একটা ম্যাট্রিক্স মনে করো নিলাম A,
1 2 3 4 5 6 7 8 9 এবং আরেকটা ম্যাট্রিক্স নিলাম বি। ধরো বি ম্যাট্রিক্সের ভেতরে 7 8 এই যে এটা মনে করো আমাদের একটা ম্যাট্রিক্স বি। এখন এ প্লাস বি করতে হবে আমাদের। তাহলে এ প্লাস বি যদি আমরা করি, দেখো এ প্লাস বি, এখন এই যোগটা করার আগে আমাদের দেখতে হবে শর্তগুলো কি মিলে নাকি। দেখো মাত্রা বা ক্রম সমান হতে হবে, মাত্রা কিন্তু সমান আছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স দুইটাই। আর অনুরূপ ভুক্তিগুলো যোগ বা বিয়োগ করতে হবে। আমরা যদি যোগ করি তাহলে অনুরূপ ভুক্তি বলতে এখানকার এ ম্যাট্রিক্সেরও যদি প্রথম ভুক্তি হয় বি ম্যাট্রিক্সেরও প্রথম ভুক্তির সাথে যোগ হবে। তাহলে এই এ ম্যাট্রিক্সের এই 1 এর সাথে বি ম্যাট্রিক্সের 6 যদি যোগ করি তাহলে এটা আমরা আরেকটু ভেঙে লিখে দেখো 1 এর সাথে যদি 6 যোগ করি 1 যোগ 6, তারপরে 2 প্লাস 7, এটার সাথে এটা, তারপর 3 প্লাস 8, দেন 4 এর সাথে 9, 4 প্লাস 9, 5 এর সাথে 10, 5 এর সাথে 10, 6 এর সাথে 11, 7 এর সাথে 1, 8 এর সাথে 5, 9 এর সাথে 6। এইভাবে আমরা ম্যাট্রিক্সের যোগ করতে পারি। এখন যোগফলটা কি হবে দেখো, 1 এর সাথে 6 যোগ করলে হবে 7, 2 এর সাথে 7 যোগ করলে হবে 9, তারপরে 8 এর সাথে 3 11, 4 এর সাথে 9 13, 5 এর সাথে 10 15, 17। নর্মাল যে যোগ আমরা যেটা করি ঠিক সেম। এই যে এটা হচ্ছে আমাদের যে যোগফলটা। খুব সহজে কিন্তু আমরা নর্মাল যে যোগ বিয়োগগুলো করে থাকি তার সাহায্যে কিন্তু করে ফেলতে পারছি। এই হলো ম্যাট্রিক্সের একটা যোগ। এখন যদি বলে ম্যাট্রিক্সের বিয়োগ, তখন আমরা কি করব, ঠিক সেম এই জায়গায় শুধু সংখ্যার চিহ্নটা চেঞ্জ করে দেব। যদি এই জায়গায় চিহ্ন মাইনাস করে দেওয়ার সবগুলো যদি মাইনাস করে দিই, এই যে মাইনাস করে দিলাম, যদি মাইনাস করে দিই, সবকিছু ঠিক রেখে এই ম্যাট্রিক্সটারই শুধু বিয়োগ করব। দেখো ঠিক যোগ যেভাবে করেছি আমরা নর্মাল যে যোগ বিয়োগ করি ঠিক সেম। খুব ইজি, আশা করি বুঝতে পারবে বিষয়টা। যে দেখো যদি 1 থেকে 6 বিয়োগ করি তাহলে এখানে হবে -5, 2 থেকে 7 বিয়োগ করলেও হবে -5, আবার 3 থেকে -8 বিয়োগ করলেও হবে -5। দেন এই পাশে সবগুলোই এবার আমরা করে দিই। দেখো নর্মাল যে বিয়োগ করে আমরা বিয়োগগুলো করি সেইভাবে করে দেব। এই যে এটা আমাদের বিয়োগফল। ঠিক যেভাবে যোগ করেছিলাম ওইভাবে আমরা নর্মাল যে বিয়োগগুলো করি সেভাবে করে দিলে কিন্তু আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগগুলো করে ফেলতে পারি। তো আশা করি আজকের ক্লাসে যতটুকু পর্যন্ত করানো হয়েছে এটুকুর ভিতরে কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি কোনো সমস্যা থেকে থাকে ভাইয়া কষ্ট করে ভিডিওটা আরেকবার দেখে নিও অথবা কমেন্টে প্রশ্ন করো, ভাইয়া রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমরা যেই বিষয়গুলো দেখলাম সেগুলো আমরা আরেকবার দেখে নিই যে কি কি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা প্রথমে জেনেছি ম্যাট্রিক্স কি, তারপরে আমরা ম্যাট্রিক্স কি জেনেছি, তারপর কিভাবে ম্যাট্রিক্স প্রকাশ করতে হয় সেটা দেখেছি। তারপরে দেখেছি যে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, তারপর ম্যাট্রিক্সের ভুক্তি কিভাবে নির্ণয় করতে হয়, তারপর দেখেছি ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের সমতা, তারপর যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ।
এক নজরে আমরা দেখে নিলাম যে আজকের ক্লাসে আমরা এই টপিকগুলো আলোচনা করেছি। এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তো ভাইয়া ভিডিওটা কষ্ট করে আরেকবার দেখে নিও, অথবা কমেন্টে প্রশ্ন করো, ভাইয়া উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।